আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো 308 দিন পর চলে যাইতেছি দেশে। তো আমার ভাই, চাচা সবাই এসে আমাকে বিদায় দিল। তো এখন আমার ভাই, আমার মামাতো ভাই মনির হোসেন সরকার আমাকে এয়ারপোর্টে নিয়ে নামাই দিতে চলে যাইতেছে। তো এয়ারপোর্টের সামনে চলে আসলাম, তারপর বরাবর মতো সামানগুলো নিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। ঈদের কারণে এয়ারপোর্টে মোটামুটি ভালো সংখ্যক যাত্রী ছিল, সবাই দেশে যাইতেছে। আর মূলত ঈদ করার জন্যই দেশে যাওয়া। চিন্তা করে দেখলাম টাকা পয়সা জীবনে কামানো যাবে, কিন্তু পরিবারের সাথে ঈদ মিস দিলে আসলে ভালো লাগে না। মন চায় যে না, বছরে একটা ঈদ পরিবারের সাথে করে, আর বিশেষ করে কুরবানির ঈদটা। তো ওইখানে আমার সামান বুকিং দিয়ে দিলাম। সব কিছু মিলাই আমার ওইখানে সামান ছিল 45 কেজি, আর কাঁধ ব্যাগে ছিল 12 কেজি। তো আমার বুকিংয়ে সামান পারফেক্ট ছিল, তাই বলে আমার এইখানে বেশি সামান সমস্যা করে নাই। 12 কেজি হাত ব্যাগে যদিও অ্যালাও 7 কেজি লেখা, কিন্তু 12 কেজি। তারপর আমি চলে আসলাম ইমিগ্রেশনের জন্য। দেখেন এইখানে কত সুন্দরভাবে এইভাবে বেরিগুলো দিয়ে দিছে, কারণ যতগুলো পাক দিতে হইব যত বড় লাইনই হোক নাকি এই বেরির ভিতরেই থাকবে। আর সোজা লাইন যদি দিয়ে দেয় তাহলে সহজেই এইখানে জাম সৃষ্টি হয়ে যাবে। তো আমি এইখানে কাঁধ ব্যাগটা নিয়ে এইভাবে ঘোরাঘুরি করতে করতে এইখানে কাইল হয়ে গেলাম। প্রায় এখানে হাফ কিলো রাস্তা যতটুক। তো তারপর এসে বললাম ইমিগ্রেশনের জন্য। তো এইখানে কাতারে ইমিগ্রেশন বরাবরই সবার নিজেরটা নিজেরই করতে হয়। বাংলাদেশেও দেখলাম নতুন সিস্টেম করছে। তবে এখানে আমি ইমিগ্রেশন করলাম, পাসপোর্ট চাপ দিয়ে ধরলাম। এখানে একটু স্ক্যানিং হইতে একটু সময় লাগে। আপনি যতই বরাবর করে ধরেন না কেন, সব ডাটাগুলো ভালোভাবে ঠিকঠাক মতো চেক করতে একটু সময় লাগে। তারপরে এখানে আবার এসে ছবির জন্য দাঁড়ায় রইলাম, ফিঙ্গার দিলাম, ফিঙ্গার আর ছবি নেয়। তারপরে এটাও কমপ্লিট হইলো। তারপর আমি এইখান থেকে সব কিছু ওকে হওয়ার পরে বের হয়ে গেলাম। আমার যাইতে হয়েছিল গেট নাম্বার 9। তো গেট নাম্বার 9 ছিল মোটামুটি বেশ দূরে। আমি ট্রলি নেই নাই, ট্রলির সাইজ যদি একটু বড় হয় বা ট্রলি নিলে বোঝা যায় যে মালামাল অনেক, তাই ট্রলি নেই, কিন্তু কাঁধ ব্যাগটা নিয়েছিলাম। তারপর কাঁধ ব্যাগটা নিয়ে একটু প্রেশারে পড়ে গেছিলাম। তারপর আমি চলে আসলাম এখানে। এটা হচ্ছে কাতার এয়ারপোর্টের সবচাইতে ফেমাস জায়গা, যেখানে এই পিকাচুটা সুন্দরভাবে দেওয়া। এটি হচ্ছে সবচাইতে সুন্দর জায়গা এখানে। সুন্দর বলতে ফেমাস জায়গা, এখানে সবাই ছবি তোলে। তবে এর চাইতে সুন্দর জায়গা ওই পাশ দিয়ে আছে। ওই পাশ দিয়ে আরও দেখলাম যে অনেক ন্যাচারাল গাছ টাছ অনেক কিছুই আছে, কিন্তু ওই পাশে যাই নাই। আর এইখানে একটা বাবু ওইখানে কেন জানি কান্না করতেছিল। এই ভিডিওটা আমি দেখে আসতেছিলাম, কিন্তু ওর বাপ মা একটুও কেয়ার করে নাই, ওরে ফালায় রেখে চলে যায়। আমি গেট 9 যাওয়ার সময় দেখলাম এখানে স্পোর্টসের দোকান, জিনিসগুলো খুবই ভালো কোয়ালিটি, একদম অরিজিনাল। তারপর আমি এইখানে লিফট দিয়ে যাইতেছিলাম। মোটামুটি অনেকটুক দূরা ছিল, অনেকটুক। গেট নাম্বার 9 বাংলাদেশ বিমানের। আর আমার টিকিটটা ছিল বাংলাদেশ বিমানের টিকিট। আর বাংলাদেশ বিমান মানে সিন্ডিকেট। ওরা টিকিটের এত পরিমাণে সিন্ডিকেট করে, কি বলবো, সবসময় টিকিটের সিন্ডিকেট করে। ঈদ আসলে তো কথাই নাই। আমার টিকিট কাটতে হয়েছিল 2200 রিয়াল দিয়ে। এছাড়া টিকিট একটু আগে কাটলে ভালো হয়, আমি আসার 1 মাস আগে টিকিট কাটি, তাই বলে এত দাম নিল। আর অনেক বিমানের তো ফ্লাইটই ছিল না। তারপরে এখানে আসলাম, দেখলাম যে এখানে বন্ধ আছে, এখন ওপেন করে নাই। এটা মূলত আমরা অনেক আগে এসে পড়ছি, দিক দিয়ে ঘুরে। তারপরে এখানে এসে বসে আছি। তো ওইখানে যেখানে লাস্ট চেকিং করে ওয়েটিং রুম, ওইখানের ভিতরে গেট বন্ধ ঢোকার জন্য। এটা 1 ঘন্টা আগে। আর আমার বাড়িতে এবার আসাটা ছিল পুরোটাই সারপ্রাইজ। শুধু একমাত্র এই রবিন জানতো, আর কেউ জানতো না। আর ওরে বলতেছিলাম যে কোনটা থেকে আসবে, কয়টার সময় আসবে, ওইটা বলতেছিলাম। না আমরা বল না ভাই কত ও আই এম রিপন। ঠিক আছে, আমার অনুভূতি আই এম গুড। কত বছর পর দেশে যেতেছেন? আমি এখন মনে করেন যে আমার অনুভূতি আই এম গুড। এখন আমি মনে করেন যে প্রায় 7 বছর পরে দেশে যেতেছি। প্রথম ছুটি নাকি? সর্বপ্রথম ছুটি। হ্যাঁ। তো ভাই আমি আমার বলি দেন, আমি বলি দেন। আমার তো প্রথম ছুটি না, আমার তো 3 ছুটি। আমার তো আমি 2 বছর পরে যাইতেছি। হ্যাঁ। তো আমার অনুভূতি হলো এখন কখন আমি বিমানের ভিতরে যাব, কখন আমি নিঃশ্বাসটা বড়ভাবে ফেলাবো, এটাই আমার অনুভূতি। দেশে যাওয়ার পরে যখন স্বস্তি পাবেন না? সুস্থ হবে, আল্লাহ যেন সহি সালামত আমাকে সুন্দরভাবে সবাইকে যেন আমরা সবাই যেন বুঝতে পারি বাংলাদেশে।
হয়তো আবার দেখা হবে কোনো একদিন এয়ারপোর্টে, না? দুজনের অনুভূতি বললো। তারপর দেখলাম এখানে বিমানবালা পাইলট সবাই চলে আসছে। তো আমরা তারপর এখানে লাস্টে আমাদের চেকিং করে ভিতরে ঢুকেছিল ওয়েটিং রুমে। তারপর আমরা ওইখান থেকে যখন ওপেন করলো দরজা, আমরা পাড়ে আমাদের বিমানে ছিল 419 জন যাত্রী। মোটামুটি অনেক বড় বিমান ছিল, মোটামুটি বলতে বাংলাদেশের বড় বিমানগুলোর মধ্যে অন্যতম। তারপর আমরা বিমানের ভিতরে প্রবেশ করতেছিলাম আস্তে আস্তে। বিমানের ভিতরে প্রবেশের আগে এখানে চেকিং করতেছিল ওরা, সব কিছু দেখে বলে দিচ্ছিল যে এই দিক দিয়ে। তারপর আমি আমার সিট দেখতেছিলাম, আমার সিটটা ছিল মাঝে। এইখানে প্রায় কয়টা 9টা সিরিয়ালে 9টা করে সিট। তো আমার ছিল জানালার পাশের 3টা সিটের মধ্যে মাঝখানেরটা। তো আমি প্রথমে পাশে বসছিলাম, কিন্তু পরে যখন যাত্রী আসে ওরা আমি দিয়ে দিই ওর সিট। ওইও ছিল ইয়ং পোলাপান, মুরব্বী হইলে বলতাম যে আপনি পাশে বসেন। তো এখন দেখেন 10টা 15 বাজে, বিমান ছাইড়া দেওয়ার টাইম ছিল 10টা 15। তখনও ওইখানে মালামাল লোডিং আনলোডিং করতেছিল, আর এদিক দিয়ে সব যাত্রী অপেক্ষা, সবার মাথা গরম হয়ে গেছে। বাংলাদেশ বিমান মানে এই কাচরা। বিমান টেক অফ করলো, বিমান রান করতে শুরু করতেছে। তো এই যে এখন টেক অফ করলো বিমান। রাত্রেবেলা আমার ইচ্ছা ছিল দিনের বেলা ফ্লাইটের, কিন্তু ভালো টিকিট পাই নাই বলে রাত্রে আসতে হয়েছে। কারণ আমি আগেও রাত্রে আসি, রাত্রে আসলে আকাশের ভিউ, দিনের বিল্ডিংয়েরগুলো এগুলো কীরকম ভিউ ওইগুলো আইডিয়া থাকে না। রাত্রেবেলা শুধু বাতিগুলো দেখা যায়। এই যে এখন পুরা বিমান খাড়া উঠতেছে আকাশের দিকে। এই যে দেখেন, এটা হচ্ছে কাতারের সবচাইতে এক্সপেন্সিভ জায়গা। এইখানে 10 থেকে 12টা বাড়ি আছে। বাড়ি বলতে এগুলো একটা রাজপ্রাসাদ। এটাকে বলা হয় বানানা আইল্যান্ড আমি যতটুকু জানি। এইখানেও হয়তো আমাদের যাওয়া হইবে, কারণ আমরা তালাবাতে কাজ করি না। কাতারে এমন কোনো অলিগলি না যেখানে আমরা যাই না। তবে এটা কাতারের শেখদের মধ্যেও শেখেরও শেখ, যাদেরকে সবচাইতে ভিআইপি, ওরা এখানে এক একটা রাজপ্রাসাদ বানায়। ওই জায়গাটা অনেক সুন্দর লাগলো। তারপর আমরা অপেক্ষা করতে থাকি আমাদের খাবারের জন্য। তো আমাদের প্রথমে এসে একটা ড্রিঙ্কস দেয় হালকা, ম্যাঙ্গো বা অরেঞ্জ এরকম আর কি, ম্যাঙ্গো জুসি মনে হয়। তারপর এগুলো হচ্ছে খাবারের কোয়ালিটি, এগুলো হচ্ছে খাবারটা ভালো ছিল। এখানে একটা আমের আচার দিছিল, আর আগে পরে আমাদেরকে দেয় একটা করে বোতল 7 আপের, ওইটা দেয় নাই। এবার দিছিল ওরা 7 আপ এক বোতলে আর কি, ওরা কাপের মধ্যে দিছিল। তারপর আইসা পড়লাম চট্টগ্রামের আকাশে। এটা হচ্ছে চট্টগ্রাম আইসা দেখে এখানে বৃষ্টি হইতেছে। দেখেন জানালা দিয়ে কিভাবে বৃষ্টির পানিগুলো যাইতেছে, বোঝা যাইতেছে পুরা। এখানে ল্যান্ডিং করে চট্টগ্রামে আইসা। তো এইখানে আইসা করে আরও কাহিনী। আমাকে বলছিল যে এখানে 1 ঘন্টা লেট। আমার বলছে ডাইরেক্ট, আমি টিকিট কাটছি ডাইরেক্ট বিমানে, টিকিট কাটার পরে আমার বলতেছে 1 ঘন্টা লেট করবে। তো আমি আর টিকিট পাই নাই, তাই কারণে আমি এই 1 ঘন্টা লেট করবে ধরতে গেলে একটা ট্রানজিট আর কি। তারপরে এই টিকিটটাই নেই, কিন্তু 1 ঘন্টা লেট করে না। এখানে বিমান প্রায় 3 ঘন্টা লেট করে। এখানে বিশাল কাহিনী হয়ে যায় বিমান লেটের কারণে। এইখানে দেখেন মানুষ খেয়ে ওদেরকে মারতে যাইতেছিল বিমানবালা। এই যে এই বাইটা, ছোটো বাইটা সাদা শার্ট পরে নেয়, ও হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আর ব্রাহ্মণবাড়িয়া মানে যে কি একটা জিনিস, ওই দিন আমি বুঝতে পারছি। ওই একলা বা এই বিমানবালাকে মারতে যায়, এইরকম পাগল হয়ে গেছিলো। ওই আমার সাথে বসছিল। ওর একটাই কথা, 14 বছর পর দেশে আইতেছে, মাইরা 2 বছর জেল খাটবো, আবার ওই বিদেশ গিয়ে আবার বিদেশ যাইব। ও এই কথা কইতেছে। মানে পুরো গরম হয়ে যায়। এইখানে দেখেন সব দিক দিয়ে মানুষ পুরো গরম হয়ে যাইতেছিল। আর গরম হওয়াটাই স্বাভাবিক, আমি নিজেও গরম হয়েছি। কারণ ভাই আমাদের এইখানে গাড়ি আইসা পড়ছে টাইম মতো, সব কিছু টাইম মতো, কিন্তু ওরা এখানে লেট করতেছে। আমরা ওইখানেও চট্টগ্রাম গিয়ে পৌঁছে গেছি ঠিক মতো, কিন্তু ওইখান থেকে যে যাত্রীগুলো চট্টগ্রাম থেকে তো ওরা নিবে, ওই যাত্রীগুলার সামান, ওই যাত্রীগুলো উঠতেই ওরা অনেক সময় তারপরে এক প্রকার জোর জবরদস্তি করে আমরা বিমান ওদেরকে ছাড়তে বাধ্য করি, না হলে তারা আরও লেট করতো। তারপর এইখানে ঢাকা এসে ল্যান্ডিং করে। হচ্ছে ঢাকার আবহাওয়া। তো এখানে এসে মোটামুটি একটু গরম লাগতেছিল। আর মূলত এই অতিরিক্ত গরমের কারণে ছুটিতে আসা আর পরিবারের সাথে ঈদ করার জন্য, এই দুইটাই ছিল কারণ। আর পরিবারকে এসে সারপ্রাইজ দিলাম। তো তারপর আমরা এই যে আমাদের জন্য বাস অপেক্ষা করতে, সেই বাস দিয়ে আমরা ডাইরেক্ট চলে যাই এয়ারপোর্টের মধ্যে। এইখান দিয়ে আরও কত বিমান এয়ারপোর্টের ভিতরে।
মানে আমরা আসতেছিলাম আর সব মানুষগুলো এরকম মানে ওদের উপর খেপড়া বলতেছে যে যা তোরা বিমান দিয়ে যা বাংলাদেশ বিমান। অনেক মানুষ কিরা কাটছে যার জীবনে বাংলাদেশ বিমান ব্যবহার করবে না। তারপরে এখানে এসে ইমিগ্রেশন করলাম, বা এখানে নেটের যা অবস্থা কি বলবো, বিরক্ত হয়ে গেছি আমি নিজে দিয়ে বিরক্ত হয়েছি। তারপর আইসা আরেকজন লোক আসছে এখানের যারা সব ম্যানেজমেন্টে ওই দিতেছে, পুরা ছবি সব কিছু ওকে আছে, আমি সোজা বরাবর দাঁড়ায় আছি সুন্দরভাবে, তারপরও নিতেছে না নেট। মূলত সবচেয়ে বড় সমস্যা ছিল নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কটা অনেক স্লো ছিল আমার মনে হয়, একটু পরে পর দেখাইতেছে নেটওয়ার্ক সমস্যা বন্ধ হয়ে যাইতেছে, এরকম ছিল। আর কাতারে 2 মিনিটও লাগে না, ওইখানে কাম শেষ হয়ে গেছে। এইখানে মানে এই ডিজিটাল প্রযুক্তি এইখানেও আছে, সাথে ম্যানুয়ালটাও আছে। কিছু যাদেরই পাসপোর্ট তাদেরকে দিছিল এই ব্যবস্থাটা স্ক্যানিংয়ের। আর যাদের আগের পাসপোর্টগুলো এটাতে মনে হয় এই ব্যবস্থা নাই। তারপর আমি ট্রলি নিয়ে এইখান দিয়ে আসি। এইখানে হয়েছে আরেক কাহিনী, ট্রলির জন্য তো হয়রানি হইতেই হয় ট্রলির জন্য। আবার আইসা দেখি মালামাল আসে নাই, কি বলবো আসলে। এই মালামালগুলোই ঘুরতেছিল প্রায়, এইখানে প্রায় বিমান তো লেট করছে 3 ঘন্টা, এইখানে প্রায় 2 ঘন্টা আমরা হয়রানি হয়েছি। তারপরে সব শেষ করে বাইরে বের হইলাম, বের হয়ে এই যে ছোটো ভাই রবিন এসে পড়ছে, ওরে পাইলাম। এইখানে আইসা এইখান থেকে বের হওয়ার দেখি ট্রলি বের করার ব্যবস্থা নাই। তারপর গাড়ি ছিল আমার টার্মিনাল 1-এ, আমি এসে পড়ছি টার্মিনাল 2 দিয়ে, আমি বের হয়ে গেছি। তো এবার বের হওয়ার সময় দেখলাম যে চেকিং করে নাই। অনেকেই বলতেছিল মোবাইলে নাকি অনেক সমস্যা, কিন্তু বের হওয়ার সময় দেখলাম চেকিং করলো না। আগে পরে তো এগুলো সব কিছু চেকিং করে তারপর বের করতে হয়। তো তারপর এইখানে রবিন আর আমার বড় ভাই গেছিল এলাকার আরিফ ভাই। তো আমরা জয়দেবপুরের দিক দিয়ে মার্তা দিক দিয়ে চলে আসি যাতে জ্যাম কম পড়ে। তো বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। আমার মা দেখি চলে গেছে বাজারে একটা দরকারে, আর আমার বউ দেখি গোসলখানায়। আমার মেজু ভাই আর বড় ভাই দেখে পুরাই সারপ্রাইজড হয়ে গেছে, তারা দুইজনে। তোরা ভাবে না যে আমি আসবো। তারপর মা বউ সবাই খুবই খুশি হইল। তো এইটুকু ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।